সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শিলব্রত বড়ুয়া, সহকারী শিক্ষক গণিত, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী, আমার হাতে একটা বস্তু আছে। এটা কি ধরনের বস্তু? এটা একটা বৃত্তাকার বস্তু। এরকম বৃত্তাকার বস্তু আমরা আর কোথায় দেখতে পাই? ক্রিকেট খেলার মাঠ, সেটাও বৃত্তাকার। আরো কোথায় দেখতে পাই? ওকে শিক্ষার্থী, আমাদের সেই সুপরিচিত গোলদিঘি, সেটাও বৃত্তাকার। আরো কোথায় দেখতে পাই? আমাদের সেই জাতীয় পতাকা, সে লাল বৃত্ত, সেটাও বৃত্তাকার। তো ওকে শিক্ষার্থী, তাহলে আজকে আমার পাঠ হবে বৃত্ত ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তাহলে আমার আজকের পাঠ হচ্ছে কি? বৃত্ত ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায়টা অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী উভয় ক্লাসের পাঠ্য বইয়ে রয়েছে। অষ্টম শ্রেণীতে দশম অধ্যায় এবং নবম শ্রেণীতে অষ্টম অধ্যায়ে রয়েছে। তো প্রথমে আমি যাই বৃত্ত কাকে বলি। তাহলে সমতলস্থ নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে, সমতলস্থ নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর ঘূর্ণায়মান সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। আমি আবার বলতেছি তোমাদের, সমতলস্থ নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে ঘূর্ণায়মান কোনো বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। তাহলে এটা আমি একবার আঁকি। তাহলে এই নির্দিষ্ট কেন্দ্র, এটা নির্দিষ্ট একটি উপকেন্দ্র। উপকেন্দ্র থেকে এখানে প্রত্যেকটা বিন্দু, এগুলো হচ্ছে কি উপকেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর যে ঘূর্ণায়মান সঞ্চার পথ, এটাকে বলা হয় বৃত্ত। এটাকে কি বলা হয়? বৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি বৃত্ত হবে? সংখ্যা অনুসারে এটা কি বৃত্ত হবে? না, এটা বৃত্ত হবে না। ওকে শিক্ষার্থী, এটা বৃত্ত হবে না। কেন? কেন্দ্র নাই। এটা কি নির্দিষ্ট কেন্দ্র আছে? না, এটা নির্দিষ্ট কেন্দ্র নাই। এটা নির্দিষ্ট কেন্দ্র না থাকলে সেটাকে আমরা বৃত্ত বলতে পারি না। তাহলে শিক্ষার্থী, আমি আবার বলতেছি, বৃত্ত সংখ্যা হচ্ছে কি? সমতলস্থ নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে, সমদূরত্ব বজায় রেখে ঘূর্ণায়মান কোনো বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। তাহলে আমরা এখন আসি বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে, বৃত্তের সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা নিয়ে। আমি প্রথমে যাব পরিধি। প্রথম আছে কি? পরিধি। পরিধি কাকে বলে? নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে যে একটা ঘূর্ণায়মান বৃত্তাকার রেখা, বক্ররেখা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় কি? পরিধি। তাহলে এরপর আসি আমরা জিয়া। জিয়া কাকে বলে? পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় জিয়া। পরিধিস্থ যে কোনো দুটি বিন্দু, এখানে একটা বিন্দু আমি এ নিলাম, এখানে একটা বিন্দু বি নিলাম। তাহলে এ ও বি এর সংযোগ সরলরেখা হচ্ছে এবি হচ্ছে জিয়া। কি? জিয়া। ওকে শিক্ষার্থী, এরপরে আমরা যাব ব্যাস। ব্যাস কাকে বলে? যদি কোনো জিয়া কেন্দ্র দিয়ে যায়, এখানে আমরা এবি আর একটা রেখা নিলাম, এই রেখাটা কি হলো? কেন্দ্র দিয়ে গেল। এটা এবি না দিয়ে আমি পি কিউ দিতে পারি। পি কিউ একটি রেখা, এটা কেন্দ্র দিয়ে গমন করেছে। তো কেন্দ্র দিয়ে গমন করলে কেন্দ্র দিয়ে গমনকারী যে জিয়া, এটাকে বলা হয় ব্যাস। এটাকে কি বলা হয়? ব্যাস। তাহলে আমরা পরিধি গেল, ব্যাস দেয়া গেল, এরপর আসলো কি? ব্যাস। ব্যাস কাকে বলে? কেন্দ্র দিয়ে গমনকারী জিয়াকে বলা হয় কেন্দ্র দিয়ে গমনকারী জিয়াকে বলা হয় ব্যাস। এরপর আমরা যাবো যে ব্যাসার্ধ। এটাকে সংবিধান নিশ্চিত
করলে ব্যাস যোগ অর্ধ এরকম হয়, তাহলে ব্যাসের অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। তারপরে এটা একটা সংজ্ঞা আছে, সুন্দর একটা সংজ্ঞা আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, অথবা ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসের দ্বিগুণ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা প্রথম পরিধি হইলাম যে হইলাম ব্যাস ব্যাসার্ধ। এখন যাব আমরা চাপ। চাপ এই যে এটা বৃত্তের পরিধি, পরিধিস্থ যে কোনো দুটি বিন্দু দ্বারা যে অংশ, এই যে বৃত্তের অংশটা পাবো এটাকে বলা হয় কি চাপ, অথবা জ্যা। যে প্রত্যেকটি জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, প্রত্যেকটি জ্যা কি করে বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, প্রত্যেকটি অংশকে চাপ বলা হয়। কি বলা হয়? প্রত্যেকটি অংশকে চাপ বলা হয়। তাহলে যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা যে সঞ্চারপথ পেয়েছি ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। বৃত্তের কি বলা হয়? বৃত্তের কেন্দ্র। তাহলে আমি প্রথম থেকে আবার একটু কি করি, এটা রিপিট করি। তাহলে পরিধি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান যে বক্ররেখা এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে কি বলা হয়? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযুক্ত সরলরেখা বলা হয় জ্যা। সেটা কেন্দ্র দিয়ে যেতেও পারে, কেন্দ্র দিয়ে না যেতেও পারে, কেন্দ্র দিয়ে গেলেও জ্যা, কেন্দ্র দিয়ে না গেলেও জ্যা। তবে যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে গমন করে এটাকে আমরা জ্যা না বলে ব্যাসও বলতে পারি। বৃত্তের বৃহত্তম জ্যা কিন্তু ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কি ব্যাস। তাহলে PQ হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, সুতরাং PQ একটা ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের তারপর একটা সুন্দর সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা আমরা জানলাম। এরপরে আমরা যাবো যে বৃত্ত সংক্রান্ত একটা উপপাদ্য। আমাদের বইয়ে নবম শ্রেণীর বইয়ে 17 নম্বর উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত প্রথম উপপাদ্য হচ্ছে 17 নম্বর। আবার অষ্টম শ্রেণীর বইয়ে বৃত্ত সংক্রান্ত প্রথম উপপাদ্য হচ্ছে 1 নম্বর। এখানে আছে বৃত্তের ব্যাসভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্রের সঞ্জরেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। কি আছে প্রশ্ন কি আছে এটা? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে অষ্টম শ্রেণীর উপপাদ্য 1, নবম শ্রেণীর উপপাদ্য 17 এই সাধারণ নির্বাচন হচ্ছে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সঞ্জরেখাংশ ও জ্যা এর উপর লম্ব। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে চিত্রটা অঙ্কন করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। ABC বৃত্তে AB একটি ব্যাসভিন্ন জ্যা। AB একটি ব্যাসভিন্ন জ্যা। এখানে বললো ব্যাসভিন্ন কোন জ্যা, তাহলে AB একটি ব্যাসভিন্ন জ্যা। ব্যাসভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, তাহলে AB জ্যা এর মধ্যবিন্দু ধরলাম M। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, AB তার একটি ব্যাসভিন্ন জ্যা, AB জ্যা এর মধ্যবিন্দু M। OM যোগ করি, OM যোগ করি। তাহলে এখানে বললো মধ্যবিন্দু সঞ্জরেখাংশ, তার মানে বৃত্তের কেন্দ্র ও মধ্যবিন্দু সঞ্জরেখাংশ হচ্ছে কি OM। আমাদের প্রমাণ করতে হবে OM AB জ্যা এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি OM AB জ্যা এর উপর লম্ব। আমি আবার বলতেছি বিশেষ নির্বাচনটা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB একটি ব্যাসভিন্ন জ্যা।
এম এ বি জে এর মধ্যবিন্দু OM যোগ করি, প্রমাণ করতে হবে যে OM ABJ এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে OM ABJ এর উপর লম্ব। তাহলে বিশ্লেষণ দেখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তি AB একটি ব্যাসভিন্ন দেয়াল। M ABJ এর মধ্যবিন্দু, ABJ এর মধ্য বিন্দু O, M যোগ করি। প্রমাণ করতে হবে যে OM লম্ব AB। তাহলে আমাদের প্রমাণ করতে হবে OM লম্ব AB। তাহলে অঙ্কন আছে, অঙ্কন O, A, O, B যোগ করি। তাহলে আমরা অঙ্কন লিখি O, A, O, B যোগ করি। এরপর আছে প্রমাণ। তাহলে তোমরা দেখি আর করো। আমাদের প্রমাণ করতে হবে যে OM AB এর উপর লম্ব। OM একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর কখন লম্ব হয়, বা একটি রেখার উপর আরেকটি রেখার উপর কখন লম্ব হয়, একটি রেখার উপর আরেকটি রেখা লম্ব কখন হয় সেটা আমাদের জানতে হবে। প্রথমে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে একটি রেখাংশ আরেকটি রেখার উপর কখন লম্ব হয়। কখন লম্ব হয়? যদি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হয়, এক সমকোণ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কি জানতে হবে? প্রথমে লম্ব একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর কখন লম্ব হবে। লম্ব হবে কখন? যদি সরলরেখাদ্বয়ের মধ্যে উৎপন্ন কোণ যদি কি হয়, এক সমকোণ হয়, তখন কি হবে? একটি রেখা আরেকটি রেখার উপর লম্ব হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে লম্ব হতে হলে আমাদের প্রমাণ করতে হচ্ছে এই কোণটা এক সমকোণ কিংবা এই কোণটা এক সমকোণ। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, এই কোণ আর এই কোণ এক সমকোণ অর্থাৎ সমান করতে হবে। এই কোণ আর এই কোণ সমান হলে কি হয়? এক সমকোণ। কেননা আমরা জানি কোণের একটি সরলরেখার উপরে এই যে এটাকে বলা হয় কি এক সরলকোণ। এর একটা বিন্দু, একটি সরলরেখা বিন্দুদ্বয় এই বিন্দুতে মিলিত বিন্দুতে কি উৎপন্ন করে? এক সরলকোণ বা দুই সমকোণ উৎপন্ন করে। এক সরলকোণ কিংবা দুই সমকোণ উৎপন্ন করে। যদি দুইটা কোণ সমান হয়ে যায় তখন এইটাও এক সমকোণ হবে, এইটাও এক সমকোণ হবে, তখন আমাদের প্রমাণ কমপ্লিট হবে। তাহলে এটা এক সমকোণ, এটা এক সমকোণ কখন হবে? কোণ দুইটা সমান হবে। তো এই কোণ দুইটা সমান কখন হবে সেটা আমাদের মাথায় আনতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে যে কখন লম্ব হবে। এরপর মাথায় আনতে হবে লম্ব হতে হলে এই কোণ আর এই কোণ সমান করতে হবে। তো সমান করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজকে সর্বসম করতে হবে। সর্বসম মানে কি সেটা আগে তোমার জানতে হবে। সর্বসম কি? সর্বসম হচ্ছে কি একটি ত্রিভুজে কয়টি উপাদান আছে? সুপ্রিয় শিক্ষার্থী, একটি ত্রিভুজে কয়টি উপাদান আছে? ওকে শিক্ষার্থী, 6টি উপাদান আছে। কয়টি উপাদান আছে? 6টি উপাদান আছে। একটা হচ্ছে কি তিনটা বাহু, তিনটা কোণ। মোট কয়টি উপাদান? 6টি উপাদান। হ্যাঁ, আবার ক্ষেত্রফল একটা আছে। তাহলে সবগুলো যদি সমান হয়, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের মধ্যে এই 6টি উপাদান এবং ক্ষেত্রফল সবগুলো যদি সমান হয় তখন বলবো যে আমরা এটা সর্বসম। তখন কি বলবো আমরা? সর্বসম। তবে সর্বসম হওয়ার একটা শর্ত আছে। দুইটি ত্রিভুজ, একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সর্বসম কখন হবে?
যদি ত্রিভুজ দুটির মধ্যে যে 6টি উপাদান আছে ওই 6টি উপাদানের মধ্যে যে কোনো 3টি উপাদান সমান হয় তখন আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি। কি বললাম? এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ, তিনটে বাহু আছে। এই ত্রিভুজের মধ্যে তিনটি কোণ, তিনটি বাহু আছে। এই তিনটি কোণ, তিনটি বাহু, এই তিনটি কোণ, তিনটি বাহুর মধ্যে যে কোনো তিনটি উপাদান যদি সমান হয় তখন আমরা সেটাকে সর্বসম বলতে পারি। কি রকম? এই ত্রিভুজের মধ্যে দুইটি বাহু, একটি কোণ, এই ত্রিভুজের দুইটি বাহু, একটি কোণ সমান হয়েছে তখন আমরা সর্বসম বলবো। অথবা এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু সমান হয়েছে তখন আমরা সর্বসম বলবো। অথবা এই ত্রিভুজের দুইটি কোণ, একটি বাহু, এই ত্রিভুজের দুইটি কোণ, একটি বাহু সমান হয়েছে তখন আমরা সর্বসম বলতে পারি। যদি এই ত্রিভুজের তিনটি কোণ, এই ত্রিভুজের তিনটি কোণ সমান হয় তখন আমরা সর্বসম বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ও এ এম ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজকে আমাদের কি করতে হবে? সর্বসম করতে হবে। তো সর্বসম করতে গেলে আমাদের কি লাগবে? তিনটি উপাদান সমান করা লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কি লাগবে? তিনটি উপাদান সমান করা লাগবে। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো দেখি এখানে কি কি উপাদান সমান আছে? ওকে শিক্ষার্থী, এখানে প্রথমে আছে ওএম, এই ত্রিভুজের বাহু, এই ত্রিভুজের বাহু। তাহলে ওএম সমান ওএম একটা পাইলাম। এরপর আরেকটা কি আছে? ওএ আর ওবি। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ এবং ওবি এটা হচ্ছে কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সব সময় কি হবে? সমান হবে। কারণ বৃত্তের সংখ্যাটা হচ্ছে কি? কেন্দ্র থেকে সমদূরত্ব বজায় রাখে। তাহলে এখানে যতগুলো বিন্দু আছে, পরিদৃষ্ট যতগুলো বিন্দু আছে সবগুলো হচ্ছে কি? ও কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। তাহলে এ ও বি সমান দূরে আছে, সেই অনুযায়ী ও এর ব্যাসার্ধ এবং ও বি ব্যাসার্ধ সমান। তাহলে ও এ সমান ও বি পাইলাম, ও এম সমান ও এম পাইলাম। তাহলে আমাদের কয়টা উপাদান হলো? দুইটি উপাদান সমান হলো। আরেকটা কি আছে? আমরা প্রশ্নে বলে দিয়েছি কি ব্যাসবিন্দু কোন অধ্যায়ে মধ্যবিন্দু। তাহলে এম হচ্ছে কি? এ বি অধ্যায়ে মধ্যবিন্দু। যেহেতু এম এ বি অধ্যায়ে মধ্যবিন্দু তাহলে এম সমান বিএম। এম সমান কি পেলাম? বিএম পেলাম। তাহলে আমাদের কয়টি উপাদান সমান হলো? তাহলে এই ত্রিভুজের তিনটি উপাদান, এই ত্রিভুজের তিনটি উপাদান সমান হইল। সুতরাং আমরা ও এম ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তাহলে সর্বসম হলে কি হবে? সর্বসম হওয়া মানে কি? ত্রিভুজ দুটোর মধ্যে সবগুলো উপাদান কি হওয়া? সমান হবো। তাহলে সর্বসম হলে ও এম এ কোণ এবং ও এম বি কোণ কি হবে? সমান হবে। সমান হলে ও এম রশ্মি এ বি এর উপর লম্ব হবে। কেন লম্ব হবে? কারণ ও এম এ কোণ এবং ও এম বি কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ। তাহলে রৈখিক যুগল কোণ কি? আবার রৈখিক যুগল কোণ কাকে বলে সুপ্রিয় শিক্ষার্থী? রৈখিক যুগল কোণ হচ্ছে দুটি সরলরেখা, দুটি বিপরীত সরলরেখা পরস্পর কোন বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে সরলরেখার একই পাশে যে কোণ উৎপন্ন হয় ওই কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। তাহলে আমরা জানি রৈখিক যুগল কোণের মান 180 ডিগ্রি কিংবা 200 কোণ। 180 ডিগ্রি কিংবা 200 কোণ। এর আগে আমি এখানে দেখাইছিলাম সরল কোণ। সরল কোণের মান কত? 180 ডিগ্রি কিংবা 200 কোণ। তাহলে এখানে এ এম বি কোণ অর্থাৎ টোটাল এই কোণের মান হচ্ছে 200 কোণ। যেহেতু এই কোণ এবং এই কোণ সমান তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণ 100 কোণ, এই কোণ 100 কোণ। সুতরাং ও এম এ বি এর উপর লম্ব। কারণ আমরা এর আগে বলেছি যদি সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 100 কোণ হয় তখন কি হবে? তখন রেখাদ্বয় একটা আরেকটার উপর লম্ব হবে। যেহেতু ওএম এবং এবি এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ 100 কোণ, সুতরাং ওএম এবি এর উপর লম্ব। আমরা কমপ্লিট করি। এবার লিখি, লিখব যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ ও বি এম এ। তাহলে এখানে দুটি ত্রিভুজ, একটা হচ্ছে ও এ এম ত্রিভুজ আর একটা হচ্ছে ও বি এম ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি ও এ সমান ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলি কি ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ।
একই বৃত্তের ব্যাসার্ধ। আবার পাইলাম OM সাধারণ বাহু। OM কি বাহু? সাধারণ বাহু। সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণ বাহু কখন কাকে বলে? যদি কোনো বাহু দুইটি ত্রিভুজের বাহু হয়, যদি কোনো বাহু দুটি ত্রিভুজের বাহু হয়, তখন ওই বাহুকে আমরা বলবো সাধারণ বাহু। এখানে OM ত্রিভুজের মধ্যে আছে, আবার OBM ত্রিভুজের মধ্যে আছে, এই জন্য OM হচ্ছে সাধারণ বাহু। তাহলে OM সমান OM অর্থাৎ OM সাধারণ বাহু লিখলে চলবে। আবার আছে AM সমান BM, AM সমান BM, AM সমান BM, যেহেতু M AB এর মধ্যবিন্দু, যেহেতু M AB এর মধ্যবিন্দু, যেহেতু M AB এর মধ্যবিন্দু। তাহলে আমাদের এখন তিনটি উপাদান সমান হয়ে গেছে। তাহলে এরপর আমরা কি লিখতে পারি? ত্রিভুজ দুটি সর্বসম লিখতে পারি। তাহলে লিখব, সুতরাং ত্রিভুজ OAM সর্বসম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে OAM ত্রিভুজ সর্বসম OBM ত্রিভুজ OBM। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে, অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটি উপাদান সমান হয়েছে। তাহলে সমান হলে আমরা কি লিখতে পারি? এই কোণ, আমি আবার লিখতেছি OM কোণ আর OBM কোণ কি হয়েছে? সমান আমরা লিখতে পারি। তাহলে লিখি, আমি উপরে সাধারণ নির্বাচন প্রশ্নটা মুছে ফেলতেছি। তাহলে সুতরাং কি লিখবো আমরা? OM কোণ সমান OM তাহলে কিন্তু এরা কি কোণ বলছিলাম? কিন্তু এরা হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের মান 2 সমকোণ কিংবা 180 ডিগ্রি। যেহেতু কোণ দুটোটা পরস্পর সমান, তাহলে এদের প্রত্যেকটি মান 1 সমকোণ। আর 1 সমকোণ হলে রেখাদ্বয় একটা আরেকটার উপর কি হয়? লম্ব হয়। রেখাদ্বয় একটা আরেকটার উপর কি হয়? লম্ব হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখব, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এরা পরস্পর সমান, সুতরাং OM মুছে ফেলি, সুতরাং OM কোণ সমান OM কোণ সমান 1 সমকোণ। তাহলে 1 সমকোণ হলে আমরা অবশ্যই একাধিক লিখতে পারবো, একে অপরের উপর লম্ব লিখতে হবে। তাহলে সুতরাং OM লম্ব AB প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথম থেকে আরেকবার বলার চেষ্টা করি, আরেকবার বোঝাবার চেষ্টা করি। প্রথমে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB একটি ব্যাসবিন্দু যা MABJ এর মধ্যবিন্দু, MABJ এর মধ্যবিন্দু। OM যোগ করি, প্রমাণ করতে হবে OM ABJ এর উপর লম্ব। প্রমাণ করতে হবে কি? OM ABJ এর উপর লম্ব। এখন আমরা অঙ্কন হচ্ছে O, A এবং O, B যোগ করি। O, A এবং O, B যোগ করি। তাহলে অঙ্কন O, A এবং O, B যোগ করি। তাহলে প্রমাণ
প্রমাণে আসলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমাদের কোন জিনিসটা প্রমাণ করতে হবে। ওই জিনিসটা প্রমাণ করতে গেলে আমার কি লাগবে, ওই জিনিসটা লাগতে গেলে আমার কি লাগবে, এই জিনিসটা মাথায় আনতে হবে, এরপর আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমার যেহেতু OM AB এর উপর লম্ব প্রমাণ করতে হচ্ছে, তাহলে আমাদের জানতে হবে লম্ব কখন হয়, কখন লম্ব হয় সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমি প্রমাণের মধ্যে বলেছি। কখন লম্ব হয় ওকে শিক্ষার্থী, যখন রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ কি হয় এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তখন একটি রেখা আরেকটি রেখার উপর লম্ব হয়। তাহলে আমাদের এই কোণ দুটি কি করতে হবে, এক সমকোণ প্রমাণ করতে হবে, এক সমকোণ প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কোণ OM কোণ এবং OMB কোণ পরস্পর সমান কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে পরস্পর সমান কিনা দেখতে গেলে আমাদের কি লাগবে, তাহলে আমাদের OM কোণ সমান OMB কোণ করতে হবে। তাহলে এই কোণ দুটি সমান হবে কখন, যদি OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ সর্বসম হয়। এখানে দুটি ত্রিভুজ আছে, OM রেখা দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে, একটা হচ্ছে কি OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তখন ত্রিভুজ দুটি কোণ দুটি কি হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ এক সমকোণ হবে। তাহলে এই OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ অর্থাৎ দুইটি ত্রিভুজ কখন সর্বসম হয় বলেছে ওকে শিক্ষার্থী, তিনটি উপাদান সমান হলে। 6টি উপাদানের মধ্যে যে কোনো 3টি উপাদান সমান হলে ত্রিভুজ দুটি কি হয়, সর্বসম হয়। তাহলে এখানে OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজের মধ্যে OA সমান OB একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, আবার OM সাধারণ বাহু বলে দুই ত্রিভুজের মধ্যে আছে, এই যে দুইটা সমান। আবার AM সমান BM, যেহেতু M AB এর মধ্যবিন্দু, তাহলে AM সমান BM সমান। তাহলে আমরা OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ কি পেয়েছে, সর্বসম পেয়েছি। তাহলে এখানে আমরা একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে বাহু 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 উপপাদ্য, অর্থাৎ তিনটা বাহু পরস্পর সমান উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। তাহলে OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ সর্বসম হলে তাহলে অবশ্যই OM কোণ সমান OM দ্বিগুণ হবে। তাহলে এই কোণ দুটো হচ্ছে কি কোণ, রৈখিক যুগল কোণ। কি কোণ, রৈখিক যুগল কোণ। আমরা জানি রৈখিক যুগল কোণের মান 2 সমকোণ। যেহেতু কোণ দুটি পরস্পর সমান, তাহলে প্রত্যেকটি কোণের মান কত হলো, এক সমকোণ হলো, সুতরাং OM AB এর উপর লম্ব হলো, সুতরাং প্রমাণিত। ধন্যবাদ শিক্ষার্থী।